আজকে করাবো দেখো। আজকে তোমাদের যে প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম আবগারি বা রেলের গ্রুপ ডির জন্য 20টা অঙ্ক, সেই 20টা অঙ্ক সলিউশন করে দিলাম। যাদের যেটা হয়নি তোমাদের পিডিএফ পাঠিয়ে দিয়েছি আগে, যাদের যেটা হয়নি সেটা একটু দেখে নিই। তাহলে দেখো প্রথমের অঙ্কটা কী বলেছে দেখো, যে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এদিকে কী দিয়েছে প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা, এখানে কি দিয়েছে 1 প্লাস কস থিটা। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে আমরা কি বলতে পারি, যে উপর নিচে আমরা গুণ করে নিতে পারি। কী গুণ করে নিতে পারি দেখো, উপর নিচে যে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা আছে, এখানে নিচে কি লিখতে পারি 1 মাইনাস কস থিটা আছে। তাহলে আমি নিচে যদি গুণ করি 1 প্লাস কস থিটা দিয়ে, উপরেও আমি কত দিয়ে গুণ করব 1 প্লাস কস থিটা দিয়ে, তাই না? পরের পার্টটাও যদি সেম করি, যে প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা আছে আমাদের, বাই কি আছে 1 প্লাস কস থিটা। তাই নিচে আমরা কত দিয়ে গুণ করব 1 মাইনাস কস থিটা দিয়ে। 1 মাইনাস কস থিটা দিয়ে যদি নিচে গুণ করি, তাহলে ওপরেও কত দিয়ে গুণ করব 1 মাইনাস কস থিটা দিয়ে। তাহলে দেখো যদি আমরা একটা ক্যালকুলেশন করি কি দাঁড়াবে দেখো, সমান সমান উপরে আমাদের কি দাঁড়াবে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা, এখানেও কি আছে 1 প্লাস কস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার বাই, এটা দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি বলতে পারি, মানে 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। তাহলে কী বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কী লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এক স্কোয়ার মানে একই, আর কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। মানে কস থিটা আছে, তাহলে আমরা কী লিখব কস স্কোয়ার থিটা। তো নিচে কী লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস, এদিকে কী লিখতে পারি আমি, উপরে আমাদের কী আসছে রুট ওভারই আছে। তাহলে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা মানে কি লিখতে পারি 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার বাই নিচে কত লিখবো 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা মানে কি এ প্লাস বি এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? তাই চলো দেখি এই দিকেরটা সমান সমান আমরা কি লিখতে পারি, যে 1 প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার থাকলে কী হবে রুট উঠে যাবে উপরে। তাহলে উপরের রুটটা কত দাঁড়াবে আমাদের 1 প্লাস কস থিটা। নিচে আমাদের কি আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে আমরা কি বলতে পারি সাইন স্কোয়ার থিটা, মানে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি 1। তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সমান সমান যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে আমি কী বলতে পারি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে কী লিখবো সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে উপরেরটা রুটটা উঠে গেছে, এখানে কী হবে এখানে আবার রুটটা থেকে যাবে, তাই না? এটাও রুটটা উঠে যাবে পরের লাইনে, দেখো পড়াচ্ছি। এখানে কী দাঁড়াবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস স্কোয়ার আছে মানে কি রুট উঠে যাবে। তাহলে কী দাঁড়াবে কস থিটা বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে সেম জিনিস সাইন স্কোয়ার থিটা। এটার মধ্যে কি রুট আছে, তাই নেক্সট লাইন যদি করি আমাদের কত দাঁড়াবে 1 প্লাস কস থিটা
সাইন স্কোয়ার থিটা আছে, মানে দুটো সাইনের গুণফল, তাহলে একটা সাইন কী হবে বেরিয়ে আসবে, আমরা কী লিখতে পারি সাইন থিটা। এখানে কী হবে 1 মাইনাস কস থিটা উপরে আছে, নিচে কী পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, মানে কত বেরিয়ে আসবে শুধু সাইন থিটা বেরিয়ে আসবে। তাহলে আমি বলতে পারি নিচে সাইন থিটা বেরিয়ে আসতে তাহলে কী লসও কী করবো আমরা সাইন থিটা লসও করে দেবো, সাইন থিটা লসও করে দেবো। তাহলে উপরে কী বসবে 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা। তাহলে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যাবে, তাহলে কী পড়তে হবে 2 বাই সাইন থিটা। চলো এবার অপশান দিকে কী ধরনের অপশান আছে আমাদের, তাহলে অপশান আছে আমাদের কোসেক দিয়ে সেক দিয়ে আর 2 কোসেক থিটা। তাহলে আমরা কি বলতে পারি যে 2 বাই সাইন থিটা মানে কি 2 কোসেক থিটা। কেন বলতে পারি, কারণ হচ্ছে আমরা জানি কি কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, তাহলে 2 বাই সাইন থিটা মানে কত আসবে আমার 2 কোসেক থিটা, মানে 1 বাই সাইন থিটা মানে কি কোসেক লিখতে পারি, 2 এর জায়গায় 2 লিখে দেবো, তাহলে কী লিখবো 2 কোসেক থিটা। তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে 2 কোসেক থিটা, একটু বড় অঙ্ক। চলো পরেরটা দেখি। বলছে একটি ক্রিকেট ম্যাচে 30 ওভারে রান রেট 5.2 ওভারে ছিল, শেষ 20 ওভারে 220 রানের লক্ষ্য পৌঁছানোর জন্য রান রেট কত দরকার। তাহলে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 30 ওভারে রান রেট কত ছিল আমাদের 5.2 পার ওভার। তো 30 ওভারে রান কত হয়েছে আমাদের 30 ওভারে রান কত হয়েছে, যদি প্রত্যেক ওভারে 5.2 করে হয় তাহলে 30 ওভারে কত হবে, যদি গুণ করি আমরা তাহলে 30 5 150 আর কত হবে 60 মানে হচ্ছে 6 মানে 156। 30কে 5.2 দিয়ে গুণ করলে কত হবে 156, তাহলে 156 রান আমাদের হয়ে গেছে 30 ওভারে। আমাদের টোটাল রান দরকার কত 220, তাই না। যদি হয়ে যায় 156, শেষ 20 ওভারে 220 রানের লক্ষ্য পৌঁছানোর জন্য রান রেট কত দরকার, তাই না। তাই 220 রান দরকার আমাদের অলরেডি কত হয়ে গেছে 156, তাহলে 4 10 আর থাকে 1 5 4 10 আর থাকে 1 6 আর 6 12 আর থাকে 1, তাহলে কত হচ্ছে 64। তাহলে 64 রান দরকার কত শেষ 20 ওভারে। কি অঙ্কটা দিয়েছি দেখো, আবার ভালো করে পড়ি, মনে হচ্ছে প্রবলেম হচ্ছে পড়ায় কোথাও। বলছে একটি ম্যাচে প্রথম 30 ওভারে রান রেট 5.2 পার ওভার, তাহলে প্রথম 30 ওভারে রান কত দাঁড়াবে আবার 156, শেষ 20 ওভারে 220 রানের লক্ষ্য পৌঁছানোর জন্য রান রেট কত হতে হবে। সরি এখানে কি বলেছে দেখো, অঙ্কটা একটু লেখাটা একটু প্রবলেম করেছে। শেষের 20 ওভারে আমার কি দরকার, শেষের 20 ওভারেই আমাদের 220 রান দরকার, তাই না। শেষের 20 ওভারে যদি 220 রান শেষ 20 ওভারে 220 রানের লক্ষ্য পৌঁছানো রান রেট কত দরকার, তাই না। অঙ্কটা কিছু কি ভুল আছে, 220 রানের লক্ষ্য, তাই শেষের যদি 220 রানে করতে হয় তাহলে তো কত হয়ে যাবে 11 রানে করে গড় হয়ে যাবে, হচ্ছে না। তাহলে আমরা যদি করি 256 থেকেই বাদ দিই, 156 রান যেহেতু 30 ওভার হয়ে গেছে, 220 থেকে যদি 156 বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে কত আমাদের 220 থেকে 56 যদি বাদ দিই 6 আর 4 10 আর থাকে 1 6 আর 6 12 মিলে গেল 64 রান আমাদের হচ্ছে আর কি দরকার। তাহলে 20 ওভারে যদি 64 রান করে দরকার হয় তাহলে আমাদের কত হচ্ছে 20 ওভারে 64 রান দরকার হলে আমাদের 3 সামথিং দরকার আছে, অপশান তো 3.2 নেই। দেখি অঙ্কটা একটু মনে হয় প্রবলেম আছে, একটু পরে দেখিনি দিয়ে করাচ্ছি। চলো দেখো অঙ্কটা মনে হচ্ছে একটু ভুল আছে, আমার অনুযায়ী অ্যান্সার কত হবে এখানে 3 20 60, তাহলে কত থাকছে 40 4 মানে হচ্ছে 20 দুগুণে 40, 3.2 করে আমার কত হচ্ছে রান রেট দরকার হয়, কারণ 64 রান করতে হবে, তাহলে আমাদের 3.2 রান করে হচ্ছে পার ওভার প্রতি দরকার, কিন্তু এখানে 3.2 অপশান নাই, তাই না। তাহলে অঙ্কটা মনে হচ্ছে একটু ভুল আছে। চলো পরেরটা দেখি। বলছে 5 9 7 5
2 3। সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান এবং অভিহিত মানের পার্থক্য কত? তাহলে স্থানীয় মান বলতে আর অভিহিত মানের মধ্যে আমরা স্থানীয় মান অভিহিত মানের অঙ্ক আগেও করিয়ে দিয়েছি। তাহলে স্থানীয় মান আর অভিহিত মান হচ্ছে ফেস ভ্যালু ইংরেজিতে যেটা বলা হয়। তাহলে এর ফেস ভ্যালু কত? 7ই। আর এর স্থানীয় মান কত? এই 7-এর পর যতগুলো সংখ্যা আছে তটা কি বসিয়ে দেবো? 0, মানে কত? 7000। এদের কি বলেছে? পার্থক্য। তাহলে এর থেকে কত বাদ দিয়ে দেবো? 7 বাদ দিয়ে দেবো। তাহলে কত আসবে? 3 9 9 6। তাহলে 6 9 9 3 কী হবে? এর অ্যান্সার হবে। স্থানীয় মান অভিহিত মানের অঙ্ক আমি আগেও করে দিয়েছি ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। এটা দেখো কী বলেছে। বলেছে y প্লাস 1/z সমান সমান 1, এক্স প্লাস 1/y প্লাস সমান সমান 1। তাহলে এক্স ওয়াই আর জেডের মান কত হবে, তাই না? তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 1/z-এর মান আমাদের কত দেওয়া আছে? 1। এক্স প্লাস 1/y এর মান কত দেওয়া আছে? 1। আমাদের বার করতে দিয়েছি কি এক্স ওয়াই আর জেড। তাহলে যে কোনো আমরা একটা জিনিসে ট্রান্সফার করে নিয়ে চলে যাই। যদি আমরা বলি এখানে 1/z সমান সমান আমাদের কী হবে? 1 - y। তাহলে জেড সমান সমান আমরা কী লিখতে পারি? 1/1 - y। এখানেও সেম যদি একটাতে নিয়ে যাই, যে আমরা এক্স সমান সমান কী লিখতে পারি? 1 - 1/y। যদি লসাগু করি কত হবে? y। তাহলে y1 y মাইনাস y। তাহলে কী আসবে? y মাইনাস 1/y। এবার যদি আমরা মান কটা বসিয়ে দিই, তাই না? আমরা এক্সের মান কত পেয়েছি? এক্সের মান পেয়েছি y মাইনাস y/y ইন্টু y আছে। জেডের মান কত পেয়েছি আমরা? জেডের মান পেয়েছি 1/1 মাইনাস y। তাহলে এখানে y কেটে যাবে। এখানে কি আছে? y মাইনাস 1 আর এখানে আছে 1 মাইনাস y। তাহলে কাটাকাটি যাবে না। এখানে আমরা কী করতে পারি? যে y মাইনাস 1 ইন্টু এখান থেকে কী কমন নিয়ে নেবো? মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে কী পড়ে থাকবে? y মাইনাস 1 আমরা লিখে দিতে পারি, তাই না? মাইনাস কমন নিলে কী হবে? আমরা যদি একটু ব্যাকই করি, একটু বড় করে দিই, দেখো যদি আমরা এটা আগে লিখি যে মাইনাস y প্লাস 1 আছে, তাহলে এটা y মাইনাস 1 করতে গেলে আমরা কী করবো? মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে কী পড়ে থাকবে? y মাইনাস 1ই পড়ে থাকবে। তাহলে y মাইনাস 1 করে যাবে, কিন্তু একটা মাইনাস পড়ে থাকবে। তাহলে বলতে পারি আমরা -1-এর কী হবে? অ্যান্সার হবে। তাহলে x ইন্টু y ইন্টু জেডের মান কত হবে? -y। চলো পরেরটা দেখি। -1 হবে। এটা কী দিয়েছে দেখো, √2 মান দিয়ে দিয়েছে 1.4142 হলে 7/3 প্লাস √2 মান কত হবে? তাহলে 7/3 প্লাস √2 মান কত হবে? তাহলে কী করবো? কম্বিনেশন করবো। নিচে কত দিয়ে গুণ করবো? 3 মাইনাস √2 দিয়ে। ওপরেও কত দিয়ে গুণ করবো? 3 মাইনাস √2 দিয়ে। তাহলে যদি ক্যালকুলেশন করি উপরে কী দাঁড়াবে? 7 3 মাইনাস √2। এখানে যদি দেখি আমরা কী দেখি? এটা কার ফর্মুলা? a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা কী লিখব? নিচে 3a স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের কী দাঁড়াবে? দেখো তাহলে উপরে কী থাকবে? 7 3 মাইনাস √2 পড়ে থাকবে, আর নিচে 3-এর স্কোয়ার মানে কত? 9, আর √2 হোল স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, মানে √2 উঠে গেলে কত পড়ে থাকবে? 2। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 7 3 মাইনাস √2/7। তাহলে 7 7 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে আমাদের আলটিমেট কত? 3 মাইনাস √2। তাহলে আমরা এখানে যদি লিখি আমাদের পড়ে আছে কত? 3 মাইনাস √2। তাহলে 3-এর জায়গায় 3ই থাকলো, আর √2-র মান কত বলতে দিয়েছে? 1.4142। এটা যদি মাইনাস করি আমাদের কী দাঁড়াবে? হ্যাঁ, যদি মাইনাস করি দেখো আমাদের বড় করে দিই। 3.1 2 3 4 চারটে শূন্য নিলাম, কারণ এখানে একের পর পয়েন্টের পর 4টি সংখ্যা আছে। তাহলে আমরা কী লিখবো? 1 পয়েন্টের জায়গায় 0.4142। এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 2 আর 8 10, হাত থেকে 1, 5 আর 5 10, হাত থেকে 1, 2 আর 8 10, হাত থেকে 1,
5 আর 5 10, হাতে 1 2 1, তাহলে 1.5858 আমাদের কী দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান এ 1.5858। চলো পরটা দেখি। বলছে একজন সাইকেলটাই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কিমি দ্রুতে গতিবেগ যথাক্রমে 20, 16 ও 12 কিমি পার ঘন্টা তার গড় গতিবেগ কত? তাহলে এই গড় গতিবেগ বার করতে গেলে সহজ জিনিস হচ্ছে, সবথেকে সহজ জিনিস হচ্ছে আমরা ধরে নিই যে 20, 16 আর 12-র লসাগু কত হবে। তাহলে প্রথমে লসাগুটা একটু দেখে নিই, তারপর বলছি কেন করছি লসাগু। 20, 16 আর 12-র লসাগু যদি দেখি আমরা কত দিয়ে যাবে, প্রথমে 4 দিয়ে যাবে, 4 5 20, 4 4 16, 4 3 12, আর যাবে না। তাহলে 4 3 12, 12 5 60, 60 4 240। তাহলে আমি বলতে পারি এদের লসাগু কত হচ্ছে? 240। আমি ধরে নিলাম যে এরা 240 কিমি যাচ্ছে প্রত্যেকজন। তাহলে প্রথমজন যদি 240 কিমি যায়, 20 কিমি পার ঘন্টা বেগে, তাহলে কত টাইম লাগছে? 12 ঘন্টা, 12 আওয়ার। দ্বিতীয়জন যদি 240 কিমি যায়, কত কিলোমিটার গতিবেগ? 16, তাহলে কত টাইম নেবে? 16 1 16, 16 5 80, তাহলে 15 ঘন্টা। তৃতীয়জন ধরলাম 240 কিমি গেছে 12 কিমি পার ঘন্টা বেগে, তাহলে কত টাইম নেবে? 20 ঘন্টা। তাহলে গড় গতিবেগ বার করার আমরা নিয়ম সবাই জানি, তাই না? যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মানে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমার কত দাঁড়াচ্ছে? মোট দূরত্ব আমার 240 প্লাস 240 প্লাস 240, কারণ তিনজনই 240 করে গেছে, বাই মোট কত টাইম লেগেছে? প্রথম জনের লেগেছে 12 ঘন্টা, পরের জনের লেগেছে 15 ঘন্টা, তারপরের জন্য কত লেগেছে? 20 ঘন্টা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের কী দাঁড়াবে? 240 করে 3টে যোগ করলে 720, এটা যোগ করলে কত? 35 47। তাহলে 720 বাই 47 আমাদের কী দাঁড়াচ্ছে? এর গড় গতিবেগ। তাহলে পয়েন্টে দাঁড়াবে, দেখো যদি আমরা ভাগ করি কত দাঁড়াবে আমাদের? 720-কে 47 দিয়ে, তাহলে 47 একে 47, 7 আর 5 12, হাত থাকে 7 আর 5 12, হাত থাকে 1, 5 আর কয় 7, 2 7, কী নামবে এখানে? 0 নেমে যাবে। তাহলে 47 দিয়ে যদি আমার দিতে হয়, তাহলে 5 দিয়ে দিলে কত হবে? 235। অবশিষ্ট কত থাকবে? 15, আর যাবে না, পয়েন্ট নেবো, 0 হবে। কত দিয়ে যাবে আমাদের? 3 দিয়ে দিলে 141, 9 নামবে, দশমিকের জন্য 0 পাবো, 47 একে 47। তাহলে আমরা বলতে পারি যে 15 পয়েন্ট সামথিং, 15.3 দিয়ে যেটা অপশান আছে সেটাই হবে, আর করে দেখলাম না। এবার অপশান দেখিনি আমাদের কত হবে, যে 15.32 যেটা আছে আমাদের, দেখো 3 দিয়ে আমাদের অপশান আসছিলো বা ক্যালকুলেশন করলে 3 আরও পরে আসতো, তাহলে আমরা অ্যান্সার কোনটা করবো এখানে? 15.32। তাহলে এখান থেকে চলো পরেরটা দেখি। বলছে সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক। তাহলে সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক, তাহলে সুরেশের বাবা ধরে নিই, সুরেশের বাবার বয়স ধরে নিই এক্স। তাহলে সুরেশ, এস ফর সুরেশ ধরে নিলাম, তার বাবার অর্ধেক বয়স মানে x/2। 20 বছর পর তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ হবে। তাহলে 20 বছর পর সুরেশের বয়স কত হবে? x/2 প্লাস 20। আর 20 বছর পরই তার বাবার বয়স কত হবে? এক্স তো ছিলই বাবার বয়স, তার সঙ্গে কত ওটা অ্যাড হবে? 20। বলেছে এই বাবার বয়সটা 20 বছর পর যে বাবার বয়সটা দাঁড়িয়েছে, এটা বলেছে সুরেশের মানে তার বয়সের 1.5 গুণ, মানে সুরেশের বয়সের 1.5 গুণ। তাহলে সুরেশের বয়সের 1.5 গুণ মানে কি? 1/2, বা আমি লিখতে পারি ডাইরেক্ট 3/2, 3/2 গুণ মানেই তো 1.5 গুণ, তাই না? বা 1.2 লিখতে, 1.5ও লিখতে পারি 1.5 গুণ মানে। তাহলে 3/2 যদি লিখি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কী দাঁড়াবে? এবার ক্যালকুলেশন করবো, জাস্ট এক্সের মান বার করে নেবো, তাহলে আমাদের কী হবে? অঙ্ক হয়ে যাবে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কী বলতে পারি যে দেখো 2 এখানে কী হবে? লসাগু হবে। তাহলে এখানে এক্সই থাকবে, এখানে কত হবে? 20 দুগুণে 40, এখানে 3/2 সমান এক্স প্লাস 20। তাহলে এই 2টা কী আছে? নিচে আছে, এর সঙ্গে আমরা কী বলতে, উপরটার সঙ্গে যদি গুণ হয় তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে দেখো আলটিমেট, যদি ক্যালকুলেশন করি 3-এর সঙ্গে যদি আমরা এই 2টা
এই যে 3/2 আছে, 3/2 সঙ্গে যদি এর গুণ করি তাহলে আমাদের কত হবে এবার দেখে নিই। তাহলে উপরের সঙ্গে উপরটা গুণ করলে কত হবে 3x প্লাস 120 আর নিচের সঙ্গে 2 দুগুণে কত হবে 4 সমান সমান এক্স প্লাস 20। এদিকে 4 আছে, এই 4টা কার সঙ্গে কোনাগুণ এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কী দাঁড়াবে 3x প্লাস 120 সমান সমান 4x প্লাস 80। তাহলে 4xটা যদি এদিকে নিয়ে আসি, এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 3x মাইনাস 4x সমান সমান প্লাস 80। 120টা দিকে গেলে কী হবে 120 মাইনাস 120 হবে, তাহলে মাইনাস এক্স সমান সমান হয় বলতে মাইনাস 40। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে হচ্ছে প্লাস, তাহলে এক্সের মান কত আসবে 40। তাহলে আমরা এক্স কাকে ধরেছিলাম সুরেশের বাবাকে, তাহলে সুরেশের বাবার বয়স কত হবে এক্স সমান সমান 40। সুরেশের বাবার বর্তমান বয়স চেয়েছে, তাহলে বর্তমান বয়স আমরা পেয়ে গেছি, এক্সই ধরেছিলাম 40 এসছে, তাহলে অ্যান্সার কী করবো 40 বছর। চলো পরেরটা দেখি। বলছে এক ব্যক্তির মাসিক আয় 13,500 টাকা ছিল, তার মাসিক ব্যয় 9,000 টাকা ছিল। পরের বছর তার মাসিক আয়ে 14% বৃদ্ধি এবং ব্যয়ে 7% বৃদ্ধি, তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি হয়েছে? তাহলে তার মাসিক আয় প্রথমে কত ছিল 13,500, তার মাসিক ব্যয় কত ছিল 9,000, তাহলে তার মাসিক সঞ্চয় কত ছিল 13,500 থেকে 9,000 বাদ দিলে 4,500 টাকা। পরবর্তী বছর মানে পরের বছর তার মাসিক আয় কী হয়ে গেছে 14% বৃদ্ধি পেয়েছে, তাহলে 13,500 14% বৃদ্ধি পেয়েছে, মানে আমরা ডাইরেক্ট বলতে পারি 114 বাই কত হয়েছে 100 হয়েছে। তাহলে কত হয়েছে দেখি, 0 0 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে, তাহলে আমাদের কত গুণফল হবে 135 ইন্টু 114, 135 ইন্টু 114, তাহলে 135 ইন্টু 114 যদি আমরা গুণ করি আমাদের কত দাঁড়াবে একটু দেখে নিই, যে 135 ইন্টু 114, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 20 হাতে 2 4 52 আর 2 54 ইন্টু 1 দিয়ে গুণ করলে কত হবে 135 হবে, তাহলে 1 3 5, আবার যদি 1 দিয়ে গুণ করি কত আমাদের 135 হবে 1 3 5, তাহলে গুণ করলে কত হবে 0 5 আর 4 9 5 আর 3 8 8 8 আর 5 13 হাতে 1 13 একে 14 আর 1 কত 15 1, তাহলে 15,390 টাকা তার কী হচ্ছে বর্তমানে তার মাসিক আয় দাঁড়িয়েছে কত 15,390 টাকা। তার মাসিক ব্যয়ও কী হয়েছে, তার মাসিক ব্যয়ও দেখো বলেছে 7% বৃদ্ধি পেয়েছে, তাই 9,000-এর কত হয়েছে 9,000-এর 7% বৃদ্ধি পাওয়া মানে কত বলতে পারি 107/100 ডাইরেক্ট। 2 0 কেটে গেল, 9 দিয়ে যদি গুণ করে আমাদের মুখোমুখি গুণ করে নিতে পারি যে 9 7 63 3 আর থাকে 6 আর 9 1 9, তার পিঠে কত একটা 0, তাহলে 9,630 টাকা তার ব্যয় হচ্ছে কত 9,630 টাকা। তাহলে তার সঞ্চয় হচ্ছে কত বর্তমান তার সঞ্চয় কত, তাহলে 15,390 থেকে বাদ দেবো, 15,390 টাকা তার আয় হয়েছে, তার ব্যয় কত হয়েছে 9,630 টাকা। তাহলে যদি বাদ দিই কত হবে 0 কয় 9 6 9 6 কয় 13 7 13 তার থেকে 1 10, তাহলে 5,760 টাকা। তাহলে তার আগে সঞ্চয় ছিল কত, তার আগে সঞ্চয় ছিল 4,500 টাকা, এখন বর্তমান সঞ্চয় হয়েছে কত 5,760 টাকা। তাহলে তার সঞ্চয় বেড়েছে কত বলতে পারি যে 4,500 টাকা, তার 4,500 টাকা বা 4,500 টাকা তার আগে সঞ্চয় ছিল, বেড়ে হয়েছে কত 5,760 টাকা, তাহলে বেড়েছে কত, এখান থেকে 4,500 যদি বাদ দিই আমরা কত দাঁড়াবে 0 6 2 1 1,260 টাকা। তাহলে তার 4,500 টাকায় বা 4,500 টাকায় বেড়েছে 1,260 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায়, যেহেতু আমাদের এখানে দেখো বলা আছে পার্সেন্টেজে বলা যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে ইন্টু
100। তাহলে যদি কাটাকাটি করি 0 0 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে। যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি, যে 9 1 9, 9 4 36 0, আর এখানে কত হবে 9 5 45, 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে 5 28 140। তাহলে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 28% তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যান্সার কোনটা করবো? সি, 28%। চলো পরেরটা দেখি। বলছি কোনো জিনিসের ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর তার বিক্রয় মূল্য 24 টাকা হয়, তাহলে ধার্য মূল্যের উপর 30% ছাড় দিলে তার বিক্রয় মূল্য কত? তাহলে সাপোজ ধরুন আমাদের ধার্য মূল্যই ছিল 100 টাকা। যদি ধরি যে ধার্য মূল্যই কত ছিল? 100 টাকা। তার থেকে কত ছেড়েছে? 20 টাকা। 20% মানে কত ছাড়া? 20 টাকা ছাড়া। তাহলে সে কত টাকায় বিক্রি করেছে? 80 টাকা। আর এই 80 টাকায় বিক্রি করা মানেই কত টাকা বলা আছে? 24 টাকা। তাহলে 80 মানে হচ্ছে 24, 1 মানে কত, আর 100 মানে কত? জিনিসটার তাহলে আমাদের কী বেরিয়ে যাবে? ধার্য মূল্য বেরিয়ে যাবে। 0 0 কেটে গেল, 8 3 24। তাহলে হচ্ছে 30 টাকা হচ্ছে ধার্য মূল্য। কিন্তু কি বলেছে? ধার্য মূল্যের উপর যদি 30% ছাড় দিত, তাহলে ধার্য মূল্য আমরা কত পেয়েছি? 30। এর ওপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 30% ছাড় দিয়েছে। মানে দাম কত নেবে? 30% যদি ছেড়ে দেয় তাহলে দাম কত নেবে? 70%। তাহলে আমি বলতে পারি 30-এর 70% দাম নিয়েছে, কারণ আমার বিক্রয় মূল্য চেয়েছে। এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে কত হবে? 7 3 21 টাকা। তাহলে কত টাকা? 30% ছাড় দিলে তার বিক্রয় মূল্য হবে 21 টাকা। চলো পরেরটা দেখি। বলছে x/y দিয়ে দিয়েছে 3:1, তাহলে x³ - y³ x³ + y³ মান করো। তাহলে রিজনিংয়ের মতো জাস্ট করবো। তো x এর মান কত? 3। তাহলে x এর জায়গায় কী বসিয়ে দেবো? শুধু 3। তার কী আছে? 3-এর কিউব, মাইনাস y মান কত আছে? 1। ওয়াইয়ের মাথায় কী? 1-এর মাথায় কী দেবো? কিউব, যা আছে বসিয়ে দেবো শুধু x আর y। x এর মান এখানেও কত হবে? 3। এখানে কী দেবো? 3-এর কিউব, প্লাস y মানে কত দেওয়া আছে? 1। এখানেও কি লিখে দেবো? 1-এর কিউব। তাই 3-এর কিউব মানে কত বলি আমরা? 27। 1-এর কিউব মানে 1ই, ইস টু সমান সমান এখানে কত হবে? 3-এর কিউব মানে 27, 1-এর কিউব মানে কত? 1। তাহলে এখানে কত আসবে? 26। এখানে কত আসবে? 28। কাটাকাটি করলে কত হবে? 2 13 26, 2 14 28। তাহলে 13:14 কী হবে? অ্যান্সার হবে। তাহলে অপশান সি। চলো পরেরটা দেখি। বলছি একজন ঠিকাদার কোনো কাজ 40 দিনে শেষ করার চুক্তি নিল। 40 দিনে শেষ করার চুক্তি নিল। সে শুরুতে 100 জন ব্যক্তিকে কাজে লাগালো এবং 35 দিন পর আরও 100 জন ব্যক্তি কাজে লাগিয়ে নির্ধারিত কাজটি শেষ করলো। যদি অতিরিক্ত ব্যক্তি কাজে না লাগাতো তাহলে নির্ধারিত সময়ে কতদিন পর কাজটি শেষ হতো? তাই দেখো, একজন ঠিকাদার 40 দিনে কাজ করার ঠিক করেছিল, তাই না? সে কতজনকে নিয়োগ করেছিল? সে 100 জনকে নিয়োগ করেছিল। তারা কতদিন কাজ করেছে? 35 দিন। তারপরে তো লোক লাগিয়েছে না? তাহলে 35 দিনে কত ইউনিট কাজ করবে 100 জন লোক? 100 × 35। যদি সাপোজ বলি এরা 3500 ইউনিট কাজ করবে, তাই না? পরবর্তীকালে আরও দেখো 100 জন তো ছিলই, আরও 100 জন এসে যোগ হয়েছে। তার টোটাল লোক সংখ্যা কত দাঁড়ালো? 200। কারণ বলছে পরে আরও 100 জন ব্যক্তিকে কাজে লাগানো হলো। তাহলে 100 জন ছিল, আরও 100 জনকে লাগানো, তাহলে 200 জন। এই 200 জন ব্যক্তিকে লাগানোর পর কাজটি নির্ধারিত সময়ে শেষ হয়েছে। মানে 35 দিন তো আগে লেগেই গেছিলো। তাহলে আর কাজটি শেষ হতে কত দিনে শেষ করতে হবে? নিশ্চয়ই 5 দিনে, কারণ 40 দিনে ঠিকই নিয়েছিল সে। তাহলে 5 দিনে এই 200 জন লোক শেষ করে দিয়েছি। তাহলে 5 দিনে 200 জন লোক কত ইউনিট কাজ করবে? আমরা বলতে পারি 1000 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিটে কাজ ছিল? 45 ইউনিটের কাজ ছিল, তাই না? আর সেটা কতজন লোক করা ঠিক ছিল? 100 জন লোকের করা ঠিক ছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি যে টোটাল 4500 ইউনিটের কাজ ছিল, তাই না? যদি এই 100 জন লোকই 40 দিন কাজ করতো, এরা বলছে যদি নির্ধারিত সময়ে কতদিন পর কাজটি শেষ হতো, তাই না? তাহলে আমি বলতে পারি এরা তো 35 দিন কাজ করেছে। সাপোজ যদি এরা 35 দিন কাজ না করে এরাই যদি 40 দিন কাজ করতো, তাহলে কত ইউনিট কাজ করে ফেলতো? 40 × 100 মানে 4000 ইউনিট। বাকি থাকতো কত কাজ? এই 500 ইউনিট কাজটা। এই 500 ইউনিট কাজটাই করতে অতিরিক্ত সময় লাগতো, তাই না? তাই 500 ইউনিট কাজ করতে 100 জনের কত সময় লাগতো? বাই 100 মানে কত? 5 দিন। তাহলে তারা নির্ধারিত সময়ে কতদিন পর কাজটা শেষ হতো? 5 দিন পর শেষ হতো কাজটা। তাহলে অ্যান্সার কত করবো? বি, 5 দিন। চলো পরেরটা দেখি। ওই যে 6 জন বালক অথবা 4 জন পুরুষ একটি কাজ 18 দিনে শেষ করতে পারে।
তাহলে বালক, এখানে অত কি দেওয়া আছে, অথবা, এবং দেওয়া নেই কিন্তু, তাহলে আমরা কি বলতে পারি যে 6 জন বালক, কি লিখতে পারি, বালক, আর এখানে কি লিখতে পারি, পুরুষ। তাহলে যেহেতু অথবা দেওয়া আছে তাহলে আমরা কি বলতে, অথবা মানে আমি কি বলেছি, সমান, তাই না? তাহলে 6 জন বালক সমান সমান 4 জন পুরুষ, কাটাকাটি করলে কী হবে, 2 3 6, 2 2 4, তাহলে আমরা বলতে পারি 3 জন বালক সমান সমান 2 জন পুরুষ। বার করতে দিয়েছি কি আমাকে, 6 জন বালক এবং 10 জন পুরুষ একসাথে কাজটি কতদিনে শেষ করবে। তাহলে এখানে দেখো অথবা নেই, কি আছে, এবং, এবং মানে কি বলেছি, প্লাস। তাহলে আমাকে বার করতে হবে কি, 6 বালক প্লাস 10 জন, 10 জন কি হয়েছে আমাদের, 10 জন পুরুষ, তাই না? তাহলে 6 জন বালক বা 10 জন পুরুষ সমান সমান আমাকে যে কোনো একটা জিনিসে নিয়ে যেতে হবে, নয় আমাকে বালকে নিয়ে যেতে হবে, নয় আমাকে পুরুষে নিয়ে যেতে হবে। তাহলে সাপোজ যদি আমি সবগুলোকে আমার পুরুষে নিয়ে চলে যাই, তাই না? তাহলে পুরুষে নিয়ে গেলে আমি কী করব, আমরা 3 জন বালক সমান কি জানি, 2 জন পুরুষ, তাহলে 1 জন বালক সমান কত হবে, বা আমরা বলতে পারি 6 জন বালক সমান কতজন পুরুষ আমরা বার করবো, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, 2, 3 2 6, তাহলে এখানে যেহেতু 2 গুণ করেছি এখানে কত গুণ করবো, 2, তাহলে আমরা বলতে পারি 6 জন পুরুষ সমান সমানে কি, 6 জন বালক সমান সমান কি 4 জন পুরুষ। প্রথমেও এখানে ছিল 6 জন বালক সমান সমান 4 জন পুরুষ, মুখোমুখি হয়ে যেত, তাহলে এখানে কি লিখবো, 4 জন পুরুষ প্লাস আরও কতজন আছে, 10 জন পুরুষ, তাহলে টোটাল কতজন পুরুষ এলো, 14 জন পুরুষ। তাহলে আমরা বলতে পারি 4 জন পুরুষে কাজটা কত দিনে করে, 18 দিনে করে, তাহলে 4 জন পুরুষে করে 18 দিনে। একজন পুরুষে করতে গেলে নিশ্চয়ই টাইম বেশি লাগবে, তাহলে 18 × 4 টাইম বেশি লাগবে। আর 14 জন পুরুষে কতজন করবে, বাই 14, কাটাকাটি করলে কত দাঁড়াবে আমাদের, 2 2 4, 2 7 14, তাহলে কত আছে 36 বাই 7, তাহলে 5.2 দিন। তাহলে এখানে 5.2 দিন আমাদের অ্যান্সার নেই, তাহলে এখানে কী করবো আমরা, কোনোটিই নয়। চলো পরেরটা দেখি। বলছে একটি চৌবাচ্চাকে একটি বৈদ্যুতিক পাম্প 3 ঘন্টায় ভর্তি করতে পারে, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য 3 × 1/2 ঘন্টা মানে 3.5 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ জল বেরিয়ে আসতে কত সময় নেবে। তাহলে চৌবাচ্চা দিয়ে 3 ঘন্টায় ভর্তি হয়, তাহলে 1 ঘন্টায় কত অংশ হয়, 1/3 অংশ। চৌবাচ্চায় ছিদ্র থাকার জন্য জল বেশি লাগে, তাহলে আমি বলি ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাবে কত দিয়ে, মানে x ঘন্টায় ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায়, তাহলে 1 ঘন্টায় কত বেরিয়ে যাবে, 1/x অংশ। করেইছ অনেক অঙ্ককে। আর টোটাল পূর্ণ হতে কত সময় লাগে বর্তমানে, এখানে বেশি লাগে না, এখানে 3.5 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে কত সময় লাগছে, 7/2 ঘন্টা। তাহলে 7/2 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে অংশ করলে কি লিখবো, 2/7 অংশ। 1 ঘন্টায় কত পূর্ণ হবে, 2/7 অংশ, তাহলে 2/7। এক্স কটাকে যদি একদিকে নিয়ে যায়, সংখ্যা কটাকে একদিকে নিয়ে চলে আসে, তাহলে 1/3 মাইনাস 2/7 সমান সমান 1/x। অনেকজন কী করে ডাইরেক্ট এটাই লেখে যে 1/3 মাইনাস 2/7, তাহলে লসও কত হবে এদের, 21। তাহলে 7 3 21, 7 1 7, 7 3 21, 3 2 6, তাহলে 1/21 সমান সমান কি 1/x। তাহলে x সমান সমান আমি কী বলতে পারি, 21। তাহলে অ্যান্সার আমার কত হবে এখানে, যে ছিদ্র দিয়ে দ্বারা চৌবাচ্চা সম্পূর্ণ জল বেরিয়ে আসতে আমার 21 ঘন্টা সময় লাগবে। চলো পরেরটা দেখি। বলছে একজন সাইকেলধারী 100 মিটার অর্ধ ব্যাস আকৃতির একটি গোলাকার রাস্তা 2 মিনিটে একবার পাক দেয়। তাহলে একজন সাইকেলধারী অর্ধ ব্যাস আকৃতির একটি গোলাকার রাস্তা, অর্ধ ব্যাস আকৃতির দেখো একটা বৃত্ত নিই, যদি বৃত্ত নিই তাহলে আমরা কি বলতে পারি, এই বৃত্তটার অর্ধ ব্যাস আকৃতির একটি গোলাকার রাস্তা। তাহলে অর্ধ ব্যাস মানে আমাদের কী দেওয়া আছে, ব্যাসের অর্ধেক আমরা কী জানি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের, 100, তাই না? তাহলে যদি এই চারদিক বরাবর একজন পাক দেয়, তাহলে কোন দিক দিয়ে পাক দিচ্ছে, মতলব তার পরিসীমা বরাবর। তাহলে পরিসীমা বার করার ফর্মুলা কি আমরা জানি, 2πr।
তো 2 পায়ের মান আমাদের কত দেওয়া আছে 3.14, বা পায়ের মান আমরা যদি পয়েন্টে বার করি দশমিকে তাহলে 3.14ই জানি, ইন্টু কত 100, তাহলে আমরা কত বলতে পারি 2 ইন্টু 314 মানে কত হচ্ছে 628 মিটার। তাহলে সেই ভদ্রলোক কত মিনিটে যায় 2 মিনিটে যায় 628 মিটার। সাইকেলটার ওই গতিবেগ বার করতে বলেছে, কিসে অপশন দিয়েছে মিটার আর সেকেন্ডে। তাই 2 মিনিটে যদি 628 মিটার যায় তাহলে 1 মিনিটে কত যাবে, কাটাকাটি করলে কত হবে 314, তাহলে তার মিনিটে মিটার পার মিনিটে গতিবেগ কত হবে 314। চলো পরেরটা দেখি। ওই যে একে অপর দিকে যাওয়া দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যথাক্রমে 27 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করে, পরস্পরকে 23 সেকেন্ডে অতিক্রম করে, তাদের গতিবেগের অনুপাত কত হবে। তাই দেখো তাদের গতিবেগের অনুপাত যদি আমরা বার করতে যাই, ধরে নিতে পারি যে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স, অপর ট্রেনের গতিবেগ হচ্ছে কত ওয়াই, তাই না। তাহলে দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ব্যক্তিকে অতিক্রম করছে, তাই না। আমরা ধরে নিলাম প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত ওয়াই মিটার পার সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 27 সেকেন্ডে সে কত যাবে রাস্তা, 27 সেকেন্ডে সে রাস্তা যাবে 27x মিটার, কারণ 1 সেকেন্ডে যদি সে এক্স মিটার যায় তাহলে 27 সেকেন্ডে কত যাবে 27x মিটার। আর এই 27x মিটারই কি আমাদের প্রথম ট্রেনটার গতিবেগ, তাই না। আর প্রথম ট্রেনটার দৈর্ঘ্য, আর দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত হবে, যেহেতু এর ওয়াই মিটার পার সেকেন্ড গতিবেগ, তাহলে 17 সেকেন্ডে কত যাবে 17 ওয়াই মিটার, তাই না। তাহলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত 17 ওয়াই, আর প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত 27x, তাই না। এরা যখন একে অপরকে অতিক্রম করবে, তাই না, তাহলে একে অপরকে অতিক্রম করা মানে আমরা কি জানি, একে অপরকে অতিক্রম করা মানে রিলেটিভ স্পিড কী হবে প্লাস হবে। তাহলে আমি বলতে পারি এদের রিলেটিভ স্পিড কত দাঁড়াবে এক্স প্লাস ওয়াই, কারণ এর গতিবেগ কত এক্স, এর গতিবেগ কত ওয়াই, এক্স প্লাস ওয়াই। একে অপর দিকে যাক আর সেম দিকে যাক, একে অপরের দিকে যাক আর একই দিকে যাক, এদের ট্রেনের দৈর্ঘ্য সবসময় কী হয় প্লাস হয়। তাহলে আমরা কী লিখবো এখানে 27x প্লাস 17 ওয়াই সমান সমান কত সময় নিয়ে যায় পরস্পরকে অতিক্রম করতে 23 সেকেন্ড। তাহলে এখানে কত লিখবো আমরা 23, তাহলে যদি গুণ করি কত দাঁড়াবে এখানে 27x প্লাস 17 ওয়াই সমান সমান কত দাঁড়াবে আমাদের 23x প্লাস 23 ওয়াই। তাহলে এক্স কোটাকে যদি একদিকে নিয়ে আসে কী দাঁড়াবে 27x মাইনাস 23x সমান সমান 23 ওয়াই মাইনাস 17 ওয়াই। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে আমাদের মাইনাস 4x প্লাস 4x সমান সমান 6 ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান আমাদের কত দাঁড়াবে এক্স বাই ওয়াই সমান সমান উপরে 6 থেকে যাবে নিচে কত চলে যাবে 4 চলে যাবে। তাহলে 6/4 কাটাকাটি করলে কত হবে 2 3 6 2 2 4। তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান আমরা কত বলতে পারি 3:2 এদের গতিবেগের অনুপাত হবে। তাহলে অ্যান্সার কী করবো 3:2। চলো পরেরটা দেখি। হচ্ছে একটি নদীর স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা, যন্ত্রচালিত নৌকার স্রোতের বিপরীতে 35 কিমি গিয়ে আবার শুরু স্থানে ফিরে আসতে 12 ঘন্টা সময় লাগে। তাহলে আমি ধরে নিতে পারি যে স্থির জলে নৌকার বেগ চেয়েছি যেহেতু, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ কত এক্স। তাহলে সে যাচ্ছে কত প্রথমে 35 কিলোমিটার রাস্তা। প্রথমে তো অনুকূলেই যদি ধরি যে স্রোতের সঙ্গে যাচ্ছে, তাহলে আমরা কী বলবো নৌকার গতিবেগ কত এক্স আর স্রোতের গতিবেগ কত ওয়াই, প্লাস আসার সময় কী হচ্ছে এই 35 কিলোমিটারই আসছে, আসার সময় কী আসছে এক্স কিলোমিটার নৌকার গতিবেগ, কিন্তু প্রতিকূলে আসলে কী হবে স্রোতের গতিবেগ মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই সমান সমান কী হবে 12 ঘন্টা টাইম লাগবে। এই প্রসেসটা করলে কী দাঁড়াবে আমাদের অনেকটা বড় হয়ে যাবে এবং কী আসবে মিডল টাইম ফ্যাক্টর চলে আসবে। দরকার নেই একটু সহজভাবে করে দিই। ধরো সাপোজ যদি এগুলো অপশান ধরে করি তাহলে সুবিধা হয়ে যায়। যদি 6 কিমি পার ঘন্টা আমি অপশান ধরে নিই যে স্থির জলে নৌকার গতিবেগ কত 6 কিমি পার ঘন্টা, তাই না। তাহলে অনুকূলে শুধু অনু লিখলাম, অনুকূলে গতিবেগ কত দাঁড়াবে
যদি স্থির জলে নৌকার গতিবেগ 6 হয়, অনুকূলে গতিবেগ কত দাঁড়াবে? 6 + 1, স্রোতের গতিবেগ 1 দেওয়া আছে, তাহলে অনুকূলে গতিবেগ দাঁড়াবে কত? 7। প্রতিকূলে গতিবেগ কত দাঁড়াবে? প্রতিকূলে স্থির জলে নৌকার গতিবেগ যদি 6 হয়, প্রতিকূলে গতিবেগ কত হবে? -1 হয়ে যাবে, তাহলে প্রতিকূলে গতিবেগ কত দাঁড়াবে? 5। এবার আমরা বলতে পারি যাওয়ার সময় তো সে কত গেছে? 35 কিলোমিটার রাস্তা। কত কত কিলোমিটার স্পিডে গেছে? 7 কিলোমিটার স্পিডে গেছে, তাহলে 7 × 5 = 35। আসার সময় তো এই 35 কিলোমিটারই রাস্তা এসছে, কত কিলোমিটার গতিবেগে এসছে? 5 কিলোমিটার গতিবেগে, তাহলে টাইম লাগছে কত? 7। তাহলে টোটাল টাইম কত? 7 ঘন্টা আর 5 ঘন্টা কত লেগেছে? 12 ঘন্টা। আমরা অপশান পেয়ে গেলাম যে 12 ঘন্টায় টাইম লেগেছে। তাহলে আমরা বলতে পারি যে অপশান 1 প্রথমেই আমাদের কী আছে? ঠিক আছে, যে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? 6। কিংবা এটাও ক্যালকুলেশন করতে পারো, তাই না? চলো পরেরটা দেখি। বলছে নিতা 180 কিগ্রা চা ও 200 কিগ্রা চায়ের সাথে 5:3 অনুপাতে মিশিয়ে চা এত কিগ্রা। নিতা 180 টাকা কেজি দরের চা আর 200 টাকা কেজি দরের চা 5:3 অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে 210 টাকা দরে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? তাহলে আমি বলতে পারি যে নিতা 180 টাকা কেজি দরে প্রথম প্রকার চা কত কিনেছে? 5 কেজি, তাহলে দাম কত হয়েছে? গুণ করলে 900 টাকা। প্রথম প্রকার চা কিনেছে সে 900 টাকার। দ্বিতীয় প্রকার চায়ের কেজি কত? 200 টাকা, সেটা কিনেছে কত কেজি? 3 কেজি, তাহলে কত টাকা হবে? 9 200 3 600 টাকা। তাহলে টোটাল কত টাকার সে মাল কিনেছে? চা 1500 টাকা, তাই না? এটাই সে প্রতি কিগ্রা কত করে বিক্রি করছে? 210 টাকা করে কিগ্রা করে বিক্রি করছে, তাই না? টোটাল কত কেজি মাল কিনেছে সে? 8 কেজি। 5 আর 3 8 কেজি, তাহলে ইন্টু 8 গুণ করলে কত হবে? 1600, 8 10 80 টাকা। তাহলে 1500 টাকায় সে কিনেছিল আর বিক্রি করলো কত টাকায়? 1680 টাকা। তাহলে 1500 টাকার উপর লাভ কত করলো? সে 1500 টাকার উপর লাভ করলো 180 টাকা। 1 টাকায় কত করবে? আর 100 টাকায়, কারণ পার্সেন্টেজে চেয়েছে আমার। 0 0 কেটে এই 0 0 কেটে 15 12 কত? 180। তাই টোটালের উপর সে লাভ করলো কত টাকা? 12%। অ্যান্সার কী করবো আমরা? যে টোটালের উপর তার লাভ হবে 12%, সি। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো মূলধনের 10 বছরের সুদ ওই মূলধনের 2/5 অংশ হবে? তাই না? কি বলেছে? 10 বছরের সুদ ওই মূলধনের 2/5 অংশ হবে। তাহলে আসল সমান সমান বা মূলধন সমান সমান, মূলধন সমান সমান যদি আমরা ধরে নিই যে 100, তাই না? তাহলে সুদ বাবদ আমাদের কত বেরোবে? 100-র সঙ্গে কত গুণ করবো? 2/5 ভাগ বলেছে, মানে 2 × 5, তাহলে 5 20 100 কী হবে? কেটে যাবে, দাঁড়াবে কত? সুদ বাবদ 40 টাকা, তাই না? তাহলে আমরা ফর্মুলা কী জানি সরল সুদের? যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় আমরা কি লিখব? 40। পি এর জায়গায় আমরা মূলধন কত ধরেছিলাম? 100। আমাদের রেট কি বার করতে দিয়েছে? টাইম কত দিয়েছে? টাইম দিয়েছে আমাদের 10 বছর। তার টি এর জায়গায় আমরা কত লিখব? 10 বাই 100। তাই তলায় তলায় 100 100 কেটে গেল, এদিকে 10 4 কী হবে? 40। তাহলে আর এর মান কত আসবে আমাদের? 4। তাহলে আমরা বলতে পারি 4% হচ্ছে সুদের হার। তাহলে অ্যান্সার কী করবো আমরা? এখানে 4%। চলো পরেরটা দেখি। বলছে 1025 টাকা ঋণ নিয়ে দুটি সমান কিস্তিতে শোধ করতে হবে। যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% বার্ষিক হয়, তাহলে প্রত্যেক কিস্তির মান কত? তাহলে কিস্তির অঙ্ক দিয়েছে, তোমাদের শিখিয়েছি আগেও কিস্তির অঙ্ক। তাহলে ধরে নিলাম যে প্রত্যেক কিস্তির মান কত? x টাকা, তাই না? তাহলে প্রথমবার যখন দেবে তখন তো সরল সুদই দেবে। তাহলে কী লিখবো? 1 প্লাস সিম্পলি 5/100, 5/100, 5/100 প্লাস দ্বিতীয় কিভাবে যখন দেবে কিস্তি তখন কি দেবে? জটিল সুদ হয়ে যাবে। জটিল সুদ করলে কত? দ্বিতীয় বছরের জটিল সুদ। তাহলে কি লিখব? 1 প্লাস 5/100 তার স্কোয়ার সমান সমান কত টাকা টোটাল শোধ করেছে সে? 1025 টাকা। যদি কাটাকাটি করি কত হবে? 5 20, এখানে কত দাঁড়াবে? 100। এখানে যদি কাটাকাটি করি কত দাঁড়াবে আমাদের? 5 20 100। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে একটু দেখি। তাহলে কত আসবে? x
বাই 20 একে 20 আর একে কত 21 বাই কত হবে 20। এটাও যদি যোগ করি আমাদের কত দাঁড়াবে এক্স বাই 20 একে 20 আর একে কত 21 বাই 20 হোল স্কোয়ার সমান সমান 1025। নেক্সট লাইন যদি করি কী হবে 20টা উপরে চলে যাবে, তাহলে আমরা কী লিখব 20 এক্স বাই 21 প্লাস এখানে 20 স্কোয়ার মানে কত 400, তাহলে 400টা কোথায় চলে যাবে উপরে চলে যাবে, তাহলে কী লিখব 400 এক্স বাই 21 স্কোয়ার মানে কত 441 সমান সমান 1025। লস হবে কত হবে আমাদের 441, তাহলে 21 441, 21 দিয়ে গুণ করলে 21 দুগুণে 42 মানে 420 এক্স, আর এখানে মিলে যাবে 441, তাহলে কত লিখবো 400 এক্স সমান সমান কত 1025। তাহলে আমরা বলতে পারি 820 এক্স সমান সমান 1025 ইন্টু 441, তাই না? তাহলে এক্স সমান সমান কী বলতে পারি সমান সমান এটার তলায় কত বসে যাবে 820। যদি এটা ক্যালকুলেশন করি আমাদের কত দাঁড়াবে, মোটামুটি আমরা বলতে পারি এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে, দেখবে এত বড় ক্যালকুলেশন করলাম একটু করে নেবে, কত দাঁড়াবে 551.25 সামথিং আসবে, 551.25 সামথিং আসবে। তাহলে অ্যান্সার আমাদের কত হবে এখানে 551.25 ডি। চলো পরটা দেখি। বলতে সমকোণী ত্রিভুজের পরিসীমা 60 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত হবে? তাই এটা সমকোণী ত্রিভুজ আগে আঁকি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা দিয়ে দেওয়া আছে 60 সেন্টিমিটার, কত দেওয়া আছে 60 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 26। তাহলে কর্ণ বলতে আমরা সমকোণী ত্রিভুজের কী বুঝি অতিভুজ এদের কর্ণ, তাহলে এটা কত দেওয়া আছে 26, আমাদের এটা এ ধরে নিলাম এটা বি ধরে নিলাম। তাহলে আমাদের পরিসীমা দেওয়া আছে কত 60 সেমি, তাহলে আমরা বলতে পারি পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস 26 সমান সমান 60। তাহলে এ প্লাস বি সমান সমান আমাদের কত আসবে 60 মাইনাস 26, তাহলে কত বলতে পারি 34, তাই না? আমাদের বার করতে হবে কি ক্ষেত্রফল। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কী দরকার হাফ বেস ইন্টু হাইট, মানে ভূমি হচ্ছে কত বি আর উচ্চতা হচ্ছে কত এ, তাহলে হাফ বি ইন্টু এ দরকার বা হাফ এ ইন্টু বি দরকার। তাহলে আমাদের প্রথম বাংলা এ ইন্টু বি দরকার, এ বি দরকার, তাই না? তাহলে আমরা এ প্লাস বি পেয়ে গেছি, এ প্লাস বি আমরা কত পেয়েছি 34। তাহলে আমরা যদি এটা স্কোয়ার করে দিই তাহলে আমাদের কত হবে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস, এটা কার ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সমান 34 স্কোয়ার মানে 3 3 9 2 11 1156, তার আমরা পেলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সমান 1156। আবার দেখো অপরপক্ষে আমরা বলতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজের স্কোয়ার, তাই না? তাহলে লম্ব স্কোয়ার আমরা কত বলতে পারি যে স্কোয়ার প্লাস ভূমি মানে কত বি স্কোয়ার সমান সমান কত 26 স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান যদি 26 স্কোয়ার বলতে পারি আমরা, যেটা 26 স্কোয়ার, 26 স্কোয়ার আমাদের কত 676। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কত পেয়ে গেছি মান 676। তাহলে আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কী বসে দিতে পারি 676। আমাদের আলটিমেট বার করতে হবে কি এ বির মান বার করতে হবে, তাই না? তাহলে 2ab সমান সমান কত 1156। তাহলে 2ab সমান সমান কত দাঁড়াবে আমাদের 1156 মাইনাস 1156 মাইনাস 676, যদি বাদ দিয়ে এটা আমাদের কত দাঁড়াবে 0 7 আর 8 15 হাতে 1
7 আর 4 কত 480, 11 7 আর 4 11, তাহলে 480। 2 দিয়ে যদি কাটাকাটি করি কত দাঁড়াবে আমাদের 240। তাহলে এবির মান আমাদের কত এসছে 240। আমাদের বার করতে হবে কি হাফ এবি। তাহলে হাফ এবি আমরা কী করবো হাফ ইন্টু এবির মান কত এসছে 240 ইন্টু 240 লিখে দেবো। তাই 2 দিয়ে কাটাকাটি করতে কত হবে 120, কত হবে 120। তাহলে অ্যান্সার আমরা কত করবো যে ক্ষেত্রফল কত হবে 120। চলো পরেরটা দিই। চলো এই পর্যন্তই আজকে এখানেই শেষটা, পরে আবার করি।